হিয়ারিতে আজকের গল্প শিবরাম চক্রবর্তীর মন্টুর মাস্টার। বিএ পাস করে বসে আছে মিহির। কি করবে কিছুই স্থির নেই। এমন সময়ে দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাশ করা গৃহ শিক্ষক চাই। আহার ও বাসস্থান দেয়া হবে, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। এই রকমই একটা সুযোগ খুঁজছিল সে। খাওয়া থাকাটা অমনিই হবে, তাছাড়া 30 টাকা মাসে। কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবে। এমএটাও পড়া হবে সেই সঙ্গে। সিনেমা, ফুটবল দেখার মতো পকেট খরচাও অভাব হবে না। একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা এর আগেও যেন সে দেখেছে আনন্দবাজারে। হ্যাঁ, প্রায়ই সে দেখেছে, গত বছরও দেখেছে। তখনও তার ইচ্ছে হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাস করেনি। খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত, তাই বেতন ভারী দেখে লোকে এগোলেও ছেলে আবার তার চেয়ে বেশি ভারী দেখে পিছিয়ে পড়ে। কিন্তু সে পেছবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে। পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও 30 টাকা কম নয়। তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা, আর বেশি কথা কি, মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন? বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল। বিয়ের সার্টিফিকেটটা সঙ্গে নিয়েই গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না। কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদ মস্তক। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট। মিহির খুশিই হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো। মিহির ইতস্তত করে। জামা খুলতে হবে কেন? বুঝতে পারে না সে। আপত্তি আছে তোমার? না না। মিহির জামাটা খুলে ফেলে। 30 টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও সে রাজি। তুমি এক্সারসাইজ করো? একটু আধটু। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো? নাই বলতো কথাটা, কিন্তু কি করে বা জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের ওপর চটে? কিন্তু এও তো ভারী আশ্চর্য, সে গ্র্যাজুয়েট কিনা, কোন বছরে পাশ করেছে, এসব কিছুই তিনি জিজ্ঞাসা করছেন না। আর একটা কথা জিজ্ঞাসা করব তোমায়। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে। এবার বোধহয় সেই প্রশ্ন আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিয়েতে সে ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আর একবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়। ওজন কত তোমার? ওজন? আকাশ থেকে পড়ে মিহির। অবশেষে কিনা এই প্রশ্ন। তা 2 মণের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি, আশা হয়। কি বলিস মন্টু, তোর এ মাস্টার মশাই কিছুদিন টিকে যাবে? কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল। সে সাই দিল, হ্যাঁ বাবা, এ মাস্টার মশাইয়ের গায়ে রক্ত আছে। ভদ্রলোক অবশেষে তার রায় প্রকাশ করলেন। কিছুদিন টেকা আসার কথা, বেশি কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই ভগবানের হাতে। মন্টু বাধা দিল, ভগবানের হাত নয় বাবা, ছাড়। চুপ, কথার ওপর কথা কস কেন? কিছু বুদ্ধি শুদ্ধি হলো না তোর? হ্যাঁ দেখো বাপু, পড়াশোনার সঙ্গে এইটিকেও একটু শেখাতে হবে। পিতামাতা গুরুজনদের কথার ওপর কথা বলা, অতিরিক্ত হাসা, এসব মহৎ দোষ এর সারাতে হবে। বেশ, আজ থেকে ভর্তি হলে তুমি, 30 টাকায় বেতন হলো,
মাসের পয়লা তারিখেই মাইনে পাবে, কিন্তু একটা শর্ত আছে, পুরো 1 মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও 1 টাকাও পাবে না তুমি। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটর ছেড়ে চলে গেছে। সেরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজন কেবল বাবা 29 দিন পড়িয়েছিল, বুঝলে? আরেকটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম তুই। তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে, আজ সন্ধ্যা থেকেই ওকে পড়াবে। মন্টু, যা মাস্টারমশাইকে ঘরটা দেখিয়ে দে, আর ছোটুরামকে বলে দে বেতন নিবার ওকে মাস্টারমশাইয়ের বিছানাটা পেরে দিতে। আগাগোড়াই অদ্ভুত ঠেকছিল মিহিরের, কিন্তু 30 টাকা, একসঙ্গে 30 টাকা মাসের পয়লা তারিখে পাওয়াটাও কম বিস্ময়ের নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই সে এসেছে, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা। এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনিবর্চনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটোখাটো বিষয়গুলো সে গা থেকে ঝেড়ে ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল। বেশ ঘরখানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হলো তার। এমন সাজানো গোছানো ঘরে এর আগে থাকেনি কখনো। একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও আছে, তার বইগুলি সাজিয়ে রাখলো তাতে। আর একধারে পড়াশোনার টেবিল, আর দুপাশে দুটো চেয়ার। বুঝল এ ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হলো নিজের বিছানা দেখে। ঘরের এক ধারে একখানা খাট, তাতেই তার শোয়ার বিছানা, চমৎকার গদি দেওয়া, তার উপরে তোশক, তার ওপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। ভারী ভদ্রলোক এরা। না, কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়, যথার্থই এরা মহৎ লোক। সত্যিই খাটে শোয়ার কল্পনা তার ছিল না। জীবনে কখনো সে গদি মোড়া খাটে শয়নি। আনন্দের অতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। কি নরম! আজ খুব আরামে ঘুমোনো হবে। খেয়ে দিয়ে সে তো এসেইছে, আজ আর তার কোনো কাজ নেই, এমনকি মন্টুকে পড়ানোও না। আজ কেবল ঘুম, তোফা একটা ঘুম বেলা 8টা পর্যন্ত। মন্টু এলো বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করল, এসো খাটে বসেই পড়ায়। না স্যার, আমি ও খাটে বসবো না। মিহির বিস্মিত হলো। কেন? আপনি মাস্টার মশাই, গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে? আমার বাবা বারণ করে দিয়েছেন। ও, তা চলো চেয়ারেই বসি গে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসল। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি তোমাদের, ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। দেখি তোমার বই। বিনস। বিনস মানে জানো? মন্টু ঘাড় নাড়ে। বিনস মানে বরবটি। বরবটি একরকম সবজি, তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? মন্টু ঘাড় নেড়ে জানায় হ্যাঁ। তারপর অনেক ভেবে বলল, আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়। এ আবার কি? এতক্ষণে সে বুঝতে পেরেছে কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত বলে গবাকান্ত। মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে, তার মানে কি হলো? মন্টুও কম বিস্মিত হয় না। তার মানে তো খুব সহজ, আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার, আমার ছিল বরবটি সেখানে। সেটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে সেখানে আমার। থামো থামো, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমায়। আই হ্যাড বিন দেয়ার মানে
আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে। তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন? মিহির সন্দেহ প্রকাশ করে। খুব সম্ভব তাই ছিলে তুমি। BEEN আর BEAN এক জিনিস হলো? বানানের তফাৎ দেখছো না? এ বিন হলো বি ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, আর বলতে হবে না আপনাকে। অর্থাৎ কিনা এ বিন হলো মৌমাছির চেহারা। বি মানে মৌমাছি আর ফর্ম মানে চেহারা, আমি জানি। বিস্ময়ে হতবাক মিহির শুধু বলল, জানো তুমি? হ্যাঁ, একটু আগেই জেনেছি। আপনি চলে গেলে বাবা বললেন কি না তোর নতুন মাস্টার মশাইয়ের বেশ ফর্ম, তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বললে, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে কথা যাক, যে বিনস মানে বরবটি তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম: পিজেন্টস গ্রো বিনস, অর্থাৎ চাষারা বরবটি উৎপন্ন করে, বরবটি চাষ করে। বুঝলে? মন্টু ঘাড় নেড়ে জানায় বুঝেছে। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আবার মৌমাছির চেহারা নয় আমার মতো। বেশ, বুঝেছো যদি এরকম আর একটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টু মুখ নাড়ে, কিন্তু মুখ ফুটে কিছুই বের হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো, যেমন আওয়ার কুকস বিনস, আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটার দুরকম ইউজ পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আর একটা সেন্টেন্স করো। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর। সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। হ্যাঁ, বলো কি? আমরা সবাই মানুষ বরবটি? কেন? বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। অর্থাৎ বসে তো ছিলই, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। এজন্যই মাস্টার টিকতে পারে না। কি করে টিকবে? পড়াতে আসা, কুস্তি করতে তো আসা নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয়, তাহলেই তো সে গেছে। তাহলে তাকেই পালাতে হবে টিউশনের মায়া ছেড়ে, 30 টাকার মায়া ছেড়ে, নরম গদির মায়া ছেড়ে। না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই 30 টাকা পেত। কিন্তু একটা দিনের জন্য 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল। পাগল হয়ে যাওয়ার ভয়ে পালিয়েছে। আর একটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই সে পালিয়ে গেছে হয়তো। নইলে 30টা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ! ভাবতেও হৃদকম্প হয়। কিন্তু সে চাকরি ছাড়বে না, পাগলও হবে না। তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে। একমাত্র ওকে নিয়ে সে মোটেই মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায়, পাগল হবে কি করে? নির্বিকারভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, বেতন নিবারক বিছানা এর ইংরাজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা? সে আবার কি? সে একটা জিনিস, বলুন না। ওর ইংরাজিটা জেনে রাখা দরকার। ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না? হতে পারে না বা কি? হয়ে রয়েছে। আপনি জানেন না তাহলে ওর ইংরাজি? সেই কথা বলুন। ওর ইংরাজি হবে পে সেভিং বেড। মন্টু সন্দেহ প্রকাশ করে। সেভিং মানে তো কামানো। ছোটরাম আমাদের চাকর,
সে বেতন কামাই, বেতন নিবারকে সই না তো সে। তাকে অনেকবার বলা হয়েছে কিন্তু কিছুতেই সই না। সেই জন্যই তো এই চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করে তাই। কী সব হেয়ালি বকছে, ছেলেটার মাথা খারাপ নাকি? যাক, ওসব ভাবছে না সে। সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না, নির্ঘাত পাগল হতে হবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো গেল। কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক, মন্টুকে সে বিদায় দিল। এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায়। দুবার বউবাজার আর বাগবাজার করেছে আজ। অনেক হাঁটাচলা হয়েছে। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে সে খাবে না বলেই দিয়েছে। এক বন্ধুর বাড়িতেই খাওয়াটা সেরেছে বিকালে। ব্যাস, সুইচ অফ করে এখন শুলেই হলো। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহির চোখ বুজে এলো। নিদ্রার রাজ্যে সবেমাত্র প্রবেশ করেছে সে। এমন সময়ে মনে হলো তার সর্বাঙ্গে কে যেন 1000 সূঁচ বিঁধিয়ে দিয়েছে একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। বাতি জেলে দেখল সর্বনাশ! সমস্ত বিছানায় কাতারে কাতারে ছারপোকা, ছারপোকা আর ছারপোকা। হাজার হাজার লাখ লাখ, গুণে শেষ করা যায় না, কেবল ছারপোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝতে পারল কেন মাস্টাররা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছারপোকাও আছে তার সঙ্গে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু সে ভদ্রলোক 29 দিন যে যুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। ছেড়ে পালাতে হলো তাকে। 30 টাকা মাইনেই মাস্টার রেখে বেতন না দিয়ে ছেলে পড়ানো? না, ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, বেশ রসিক লোক তিনি, দস্তুর মতো। ভীতিবিহ্বল চোখে সে ছারপোকা বাহিনীর দিকে চেয়ে রইল। গুণে শেষ করা যায় না, ও কি মেরে শেষ করা যাবে? আর সমস্ত রাত ধরে যদি ছারপোকায় মারবে তো ঘুমোবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো সমস্ত রাতটা। আলো দেখা মাত্র ছারপোকাদের মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেছিল। 2-3 মিনিটের মধ্যে তারা আবার কোথায় মিলিয়ে গেল। মিহির ভাবল, যেমন কুচকা আওয়াজ করে এসেছিল তেমনি কুচকা আওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কৌশল সবই এদের জানা দেখছি। কোথায় গেল বেটারা? সদ্য পাট ভাঙা ধপধপে চাদরের এক কোণ তুলে দেখল তোষকের গদির খাঁজে খাঁজে থুক করছে ছারপোকা। অন্য ধারেও তাই। আর বেশি সে দেখল না। কি জানি, এখান থেকে যদি মাথা খারাপ হয়ে যায়। চেয়ারে গিয়ে বসল, কিন্তু ভয়ে আলো নিভল না। কি জানি যদি তারা সেখানে এসে তাকে আক্রমণ করে, বলা যায় না কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছে তো রাত্রে? খাসা। অমন বিছানায় ঘুম হবে না বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনে বিলাসই হলে গিয়ে ঘুম। তা তোমার ঘুম বোধহয় খুব জমাট। আগে সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি গেছিলাম, কিন্তু মোটেই টের পাইনি। হ্যাঁ, বলো কি? আমাদের বাড়ি বর্ধমানে, শুনেছেন বোধহয়। সেখানে বেজায় মশা, মশারি না কাটিয়ে শোয়ার জো নেই। একদিন পাশের বাড়িতে কি খুব দরকারে ডেকেছিল আমায়, কিন্তু ভুলে গিয়েছিলাম কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু তখন রাত হয়ে গেছে অনেক। অত রাত্রে কে যায়? আর দরজা টরজা বন্ধ করে দিয়ে তারা শুয়ে পড়েছে ততক্ষণে। আমি করলাম কি, সেদিন আর মশারি খাটালাম না।
পরদিন সকালে যখন ঘুম ভাঙল মশাই, দেখি পাশের বাড়িতেই শুয়ে আছি। দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক। কিরকম? মশাই টেনে নিয়ে গেছে রাত্রে, সেজন্যই তো মশারি খাটাইনি। রাত বিরেতে অনায়াসে পাশের বাড়িতে যাওয়ার ওইটাই সহজ উপায় কি না? ভদ্রলোক অত্যন্ত মুচড়ে পড়লেন। মশাতেই যখন কিছু করতে পারেনি আর কিসে কি করবে তোমার? তুমি দেখছি টিকে গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন আছে, কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম। ছাড় পোকার অর্ডার দেবো। ছাড় পোকার অর্ডার? কেন? সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি? ছাড় পোকার মতো এমন উপকারী মেমারি বাড়ানোর মহৌষধ আর নেই। বিলেতে রীতিমতো ছাড় পোকার চাষ হয় এজন্য। গাধা ছেলে সব দেশেই তো আছে, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বলল, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে। রেলগাড়ির ফাঁক ফোকরে থেকে সব ছাড় পোকা সে বের করে আনে। আগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন, কিরকম কিরকম? বিলেতে ছাড় পোকার চাষ হয়? দাম দিয়ে কেনে লোকে? আমদানি রপ্তানি হয়? তুমি জানো? আমি বেচতে পারি হাজার হাজার, লাখ লাখ, যত চাও। বেচুন না, আমি কিনে নেব, আমার নিজেরই কাজে লাগবে। ছাড় পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী। একটা ছাড় পোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়। এই রকম হাজার হাজার, লাখ লাখ ছাড় পোকার রক্তে এক ছটাক ব্রেন হয়, সঙ্গে সঙ্গে ব্রেন। বিএ পাসের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি। সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয়ে আর যায় না। এমন সময়ে এক বিলিতি কাগজে ছাড় পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছাড় পোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। পরীক্ষা দেওয়ার তখন আর মাত্র 3 দিন বাকি। তারপর ফল যা পেলাম নিজের চোখেই দেখুন। আমার কাছেই আছে তো, বিএ পাস করলাম উইথ ডিস্টিংশন। কাল থেকেই সে ব্যগ্র ছিল। এখন সুযোগ পেতে সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোক চোখ দুটো ছানা পড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যিই তো, একটা কথাও মিথ্যা নয়। পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে। বটে, এমন জিনিস ছাড় পোকা কে জানতো? পয়সা খরচ করে ছাড় পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার, লাখ লাখ, যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারোনি। এতক্ষণ কেন বলেনি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার নেমন্তন্ন আছে ভবানীপুরে। এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি যাক, দুপুরে ফিরেই ওগুলোর সদ্ব্যবহার করব। তারপরে পড়াবো মন্টুকে। মিহির চলে গেলে পিতা পুত্রে অনেকক্ষণ মুখ চাওয়াচাওয়ি হয়। অবশেষে মন্টুর বাবা বলল, ছাড় পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে, অনেক দিনই এ কথা মনে হয়েছে আমার। ছাড় পোকার ব্রেনটা একবার ভাবো দেখি, অবাক হয়ে যাবে তুমি। গুজ করে এসে কামড়েছে, তখনই উঠে দেশলাই জালো, দেখতে পাবে না তাকে। কোথায় যে পালিয়েছে তার আর পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা। এটা কি কম ব্রেন? আর এ ব্রেন তো ওদের রক্তেই, কেননা মাথা তো নেই ওদের, গায়েই রক্ত, গায়েই ওদের ব্রেন। ঠিক ঠিক বলেছে মিহির। মন্টু, তুই কি বলিস? হ্যাঁ বাবা। তারপর ছাড় পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধও কম নয়। ছাড় পোকা বিস্তারের সঙ্গে সঙ্গে শিক্ষার বিস্তারও বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন ছাড় পোকা বেড়েছে, তেমনি হু হু করে খবরের কাগজে কাটতিও বেড়েছে। এই সেদিনে বায়োস্কোপে আমাদের সামনেই 4.5 আনার সিটে একটা কুলি বসেছিল, তোর মনে পড়ে মন্টু? হ্যাঁ বাবা। সে তো লেখাপড়া কিছুই জানে না। 2 মিনিট না বসতে বসতেই 2 পয়সা খরচ করে একখানা আনন্দবাজার কিনে ফেললো সে। এদের শিক্ষার বিস্তার হলো নাকি মন্টু? কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি,
তোর মাস্টার মশাই ফেরার আগে আমরা ছাড় পোকাগুলোর সদ্ব্যবহার করে ফেলি। ব্রেন তো তোরই দরকার, আর আমার মেমোরিটাও দিন কত থেকে যেন কমে এসেছে। সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধনবাবু, আর গোবর্ধনবাবুকে মনে হলো ফাতিয়ে কান্ত। এ ভালো কথা নয়, কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। সন্ধ্যের পর ফিরল মিহির। কাল সারা রাত ঘুম নেই, তার ওপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এমন ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলেই বাঁচে। আজ সে আলো জ্বালিয়েই শোবে, আলোতে যদি না আসে বেটারা। এখন নমো করে মন্টুকে খানিকক্ষণ পড়াতে পারলেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই সমস্ত ঘর থেকে একটা বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছ নাকি? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে, মিহির জিজ্ঞাসা করল। গা না, মাথা থেকে স্যার। কিসের গন্ধ? ছাড় পোকার। আপনি চলে যাওয়ার পর বাবা আর আমি দুজনে মিলে ওই বেতন নিবারকের সমস্ত ছাড় পোকা শেষ করেছি। ছোটুরামকে বলেছিলাম, কিন্তু সে ব্যাটা মনটাই ব্রেন চায় না। আর একটা ছাড় পোকাও নেই আপনার বিছানায়। হ্যাঁ, সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে শটান শুয়ে পড়ে। মন্টু তো হতভম্ব। দারুণ চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে এলেন। কি হয়েছে রে মন্টু, কি হলো? ছাড় পোকা নেই শুনে মাস্টার মশাই অজ্ঞান হয়ে পড়েছেন। তা তুই বলতে গেলি কেন? শোকের প্রথম ধাক্কায় ওরকম হয়, বারণ করলাম না তোকে? অতগুলো ছাড় পোকার মৃত শোক কম কথা নয় তো। আমি কি করে জানবো যে উনি অমন করবেন? মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি, ছেটাবো বাবা। অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা দিয়ে বেরোলো, মন্টুর বাবা বলেন, কাজ নেই, জ্ঞান হলে যদি কামড়ে দেয় রাগের মাথায়, শোকের প্রথম ধাক্কাটা কেটে যাক, এক আধ দিন অজ্ঞান হয়ে থাকলেই সেরে যাবে। সময়ই একমাত্র ওষুধ হচ্ছে শোকের। কথাই বলে টাইম ইজ দ্য বেস্ট হিলার। কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। মিহিরের জ্ঞান হলো তার পরদিন বেলা 8টায়।